স্বাগত ডিবিসি সংবাদে আপনাদের সাথে আছি সুরভি আলম তরণী। বিএনপির ৩১ দফার সাথে অন্তর্বর্তী সরকারের সংস্কার কার্যক্রমে তেমন পার্থক্য নেই। নির্বাচনী জনগণের রাজনৈতিক অধিকার নিশ্চিতের একমাত্র উপায় বলছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বলেন, নতুন রাজনৈতিক দলের উদ্যোগকে বিএনপি অবশ্যই স্বাগত জানাবে, তবে রাষ্ট্রীয় পদে থেকে এমন উদ্যোগকে ক্ষমতার অপব্যবহার হিসেবেই বিবেচনা করবে দেশের মানুষ। রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে শিক্ষক সমাবেশে উপস্থিত হন সারা দেশ থেকে আসা সহস্রাধিক শিক্ষক। অংশ নেন বিএনপির সিনিয়র নেতারা। দেশের শিক্ষাক্ষেত্রে বিএনপির অবদান ও ভবিষ্যৎ করণীয় আলোচনা করেন বক্তারা। পাশাপাশি সংকট মোকাবেলায় নির্বাচিত সরকারের দাবি জানান তারা। হাসিনার যে দুর্বিষহ আমল, এই 17 বছরের মধ্যে কি ভয়ঙ্কর পরিস্থিতি শিক্ষা ব্যবস্থা দিয়ে করেছে। মডার্ন শিক্ষাতে গেলে আপনাকে টিচিং টুলস দিতে হবে, আপনাকে অটোমেশনে যেতে হবে, আপনাকে ডিজিটালাইজ করতে হবে। শিক্ষার যে মান সেটা আমরা নিশ্চিত করব এবং শিক্ষকদের যে সম্মান সেটা ইনশাআল্লাহ আমরা নিশ্চিত করব। আয়োজনে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হন তারেক রহমান। বলেন, বিএনপি সরকার গঠন করলে অগ্রাধিকার ভিত্তিতে শিক্ষা কমিশন গঠন সহ গুরুত্বপূর্ণ নানা পদক্ষেপ নেওয়া হবে। বিএনপির ৩১ দফা দাবির সাথে বর্তমান সরকারের সংস্কার কার্যক্রমে তেমন পার্থক্য নেই বলেও জানান তিনি। জনগণের সমর্থন বিএনপি আবারও রাষ্ট্র পরিচালনার সুযোগ পেলে অগ্রাধিকার ভিত্তিতে আমরা শিক্ষা কমিশন গঠন করব। দেশের সংকট দূর করতে নির্বাচনই একমাত্র সমাধান মন্তব্য করেন তারেক রহমান। ভবিষ্যতে ইনশাআল্লাহ বাংলাদেশের মানুষের সমর্থনে বিএনপি সরকার গঠন করলে এই ধরনের দিবসগুলো যে আমন্ত্রিতদের তালিকা, সেই তালিকায় অবশ্যই প্রাথমিক এবং মাধ্যমিক স্কুলের কমপক্ষে হলেও একজন করে শিক্ষককে আমন্ত্রণ জানানো অবশ্যই আবশ্যক বলে আমি মনে করি। এছাড়া নতুন দল গঠন প্রসঙ্গে তারেক রহমান বলেন, রাষ্ট্রীয় পদে থেকে এমন উদ্যোগকে ক্ষমতার অপব্যবহার হিসেবে বিবেচনা করবে দেশের মানুষ। রেদওয়ান আহমেদ, ডিবিসি নিউজ, ঢাকা। নির্বাচন নিয়ে বিএনপির সঙ্গে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের টানাপোড়েনের মাঝে অন্তর্বর্তী সরকারের তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম বলেছেন, অন্তর্বর্তী সরকার নিয়ে বিএনপির কথার সুর আওয়ামী লীগের সাথে মিলে যাচ্ছে। অন্তর্বর্তী সরকারকে বিএনপি কেন নিরপেক্ষ মনে করছে না, এ বিষয়ে তাদের অবস্থান স্পষ্ট করারও আহ্বান জানান এই উপদেষ্টা। শুক্রবার বিবিসি বাংলাকে সাক্ষাৎকার দেন তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম। কথা বলেন সমসাময়িক নানান ইস্যুতে। আরাফাত রহমান সে কিন্তু স্ট্যাটাস দিয়েছে যে এটা অবৈধ এবং অনির্বাচিত সরকার। এ সময় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের অন্তর্বর্তী সরকার ও শিক্ষার্থীদের রাজনৈতিক দল থেকে বেরিয়ে আসা নিয়ে প্রশ্নের জবাব দেন তিনি। যে বাইরের যে রাজনৈতিক দল গঠন ছাত্ররা করতে যাচ্ছে, সেই গঠন প্রক্রিয়ায় আমরা তো প্রত্যক্ষভাবে অংশগ্রহণ করছি না। এবং বৈষম্য বিরোধী নতুন কমিটি হয়েছে, জাতীয় নাগরিক কমিটির আলাদা বডি আছে, তারা তাদের মতো কাজ করতেছে। বলেন, রাজনৈতিক দলে যোগ দিলে বেরিয়ে আসবেন অন্তর্বর্তী সরকার থেকে। আমরা যদি সেই দল গঠন প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে চাই সরাসরিভাবে, আমরা অবশ্যই সরকার ছেড়ে দেব। কিন্তু উনি যেটা বললেন যে যদি রাজনৈতিক দল গঠন হয় তাহলে আর আমরা এখানে থাকতে পারবো না, আমার তো ওই দলের সাথে কোনো সম্পর্কই নেই, তাহলে আমি কেন সরকারে থাকতে পারবো না। মির্জা ফখরুল ও 111 প্রসঙ্গে ফেসবুক পোস্টে জবাবও দেন উপদেষ্টা। 1-11 এবং -2 এর আলাপটা কিন্তু সর্বপ্রথম বিএনপি রাজনীতির মাঠে এনেছে বেশ কিছুদিন আগে। বিএনপি কেন জানি মনে করে যে এই সরকারটা হয়েছে কেবল একটা নির্বাচন দেওয়ার জন্য। অন্তর্বর্তী সরকারকে অস্থিতিশীল করতে দেশি বিদেশি চক্রান্তের পাশাপাশি আওয়ামী লীগের সাম্প্রতিক অবস্থানেও সাদৃশ্য দেখছেন তিনি। সরকার যদি নির্বাচনের মাধ্যমে পট পরিবর্তন। হাসনা আক্তার, ডিবিসি নিউজ ডেস্ক। ছাত্ররা রাজনৈতিক দল গঠন করতে চাইলে সরকার থেকে সরে এসেই তা করা উচিত বলে মনে করে বিএনপি। অন্যদিকে জামাত নেতারা বলছেন, উপদেষ্টা ও সমন্বয়করা সোশ্যাল মিডিয়ায় নিজেদের ব্যক্তিগত মতামত দিয়েছেন, এখানে মেরুকরণের কোনো আভাস দেখছেন না তারা। আর সমমনা দলগুলো বলছে, দূরত্ব না বাড়িয়ে আলোচনায় বসা উচিত বিএনপি ও সমন্বয়কদের। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, সরকারে থেকেই যদি নির্বাচনে যেতে চায় তাহলে শেখ হাসিনার মডেল ফিরে আসবে। নির্বাচন, সরকার ও রাজনৈতিক দল গঠন প্রসঙ্গে বিএনপির সঙ্গে অন্তর্বর্তী সরকার ও বৈষম্য বিরোধীরা রীতিমতো মুখোমুখি অবস্থানে, এমনটাই আলোচিত হচ্ছে কোনো কোনো মহলে। সম্প্রতি বিএনপির মহাসচিব মন্তব্য করেন, বেশ কিছু বিষয়ে অন্তর্বর্তীকালীন সরকার নিরপেক্ষতা পালন করতে পারছে না। দেখি বেশ কিছু বিষয়ে অন্তর্বর্তীকালীন সরকার নিরপেক্ষতা পালন করতে পারছে না।
মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এমন বক্তব্যে তীব্র প্রতিক্রিয়া জানান সরকারের দুই তরুণ উপদেষ্টা নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদ এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ। তিনজনই সামাজিক যোগাযোগ মাধ্যমে বক্তব্য দেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্যের সমর্থন দিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, সরকারে থেকে নয়, পদত্যাগ করে দল গঠন করুক তারা। সেই সরকারের মধ্যে থেকে উপদেষ্টা হয়ে তারা যদি দল গঠন করে এবং সেই দল গঠন করে যদি নির্বাচনে যায়, তাহলে তো আমাদেরকে চিন্তা করতে হবে যে একটা নির্বাচনকালীন সরকার দরকার। কেননা এখানে তো পক্ষপাতিত্ব অটোমেটিক্যালি চলে আসবে, যেটার জন্য আমরা লড়াই করলাম 16 বছর, যে একটা সুষ্ঠু নির্বাচনের জন্য, সেই নির্বাচন থাকলো না। এদিকে উপদেষ্টাদের ব্যক্তিগত ফেসবুক পেজের বক্তব্য গুরুত্ব দিতে নারাজ জামাত নেতারা। বলছেন, দেশকে ফ্যাসিবাদ মুক্ত করতে সবাই ঐক্যবদ্ধ। এই ধরনের অনেক বক্তব্য এর আগে অনেকেই দিয়েছেন, অনেক রাজনৈতিক দলও বলেছেন একজন আরেকজনের বিরুদ্ধে, কিন্তু দেশকে ফ্যাসিবাদ মুক্ত করার ক্ষেত্রে মূল পয়েন্টে সবাই একমত আছেন। আর সমমনা দলগুলো বলছেন, আলোচনার টেবিলে বসে সমাধান বের করা জরুরি। আমি এটাকে একটা গভীর সংকট মনে করি। এই সংকট বাড়তে দেওয়া উচিত হবে না। তাদেরকে যদি এই গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্যে ইনক্লুসিভ রাখতে পারি, অন্তর্ভুক্ত রাখতে পারি, সেটাই দেশের জন্য কল্যাণ হতে পারে। আর সমন্বয়করা বলছেন, বিএনপির কাছ থেকে এমন মন্তব্য কাম্য নয়। শুধুমাত্র পাওয়ার গেইন করার জন্য একটা কথা বলে ফেলা, ভেবেচিন্তে না বলা, তার মতো একজন বিজ্ঞ রাজনীতিবিদ, আর একটা কথার এফেক্ট বাংলাদেশে অনেক বেশি। আমার মনে হয় যে এখনো এই রকমের বক্তব্য দেওয়ার জন্য পারফেক্ট সময় বাংলাদেশে আসেনি। এমন পরিস্থিতিতে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, নির্বাচনের প্রতিদ্বন্দ্বী ও কর্তৃপক্ষ একই হতে পারে না। যারা নির্বাচন পরিচালনা করবে সেটা যেন শেখ হাসিনার মডেলের নির্বাচন না হয়, এবং শেখ হাসিনা মডেলের নির্বাচন না হওয়ার জন্য প্রধান শর্ত হলো নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতাকারী এবং নির্বাচন পরিচালনাকারী একই কর্তৃপক্ষ হবে না। সরকারে থেকে রাজনৈতিক দল গঠন করলে শেখ হাসিনার নির্বাচনী মডেল আবারও চলে আসবে বলেও মনে করেন তিনি। নূপুর মাহমুদ, ডিভিসি নিউজ, ঢাকা। অন্তর্বর্তী সরকারের তথ্য উপদেষ্টা নাহিদ ইসলামের বক্তব্য এবং বিএনপির মতো বড় দলগুলো নির্বাচন ও সংস্কার চাওয়া নিয়ে আরও বিস্তারিত জানার চেষ্টা করব। আমাদের সাথে বার্তা কক্ষ থেকে যুক্ত হচ্ছেন স্টাফ রিপোর্টার সাব্বির রোজ। সাব্বির রোজ, তারেক রহমানের বক্তব্য, তথ্য উপদেষ্টার বক্তব্য এবং রাজনৈতিক দলগুলোর প্রতিক্রিয়া নিয়ে বেশ কয়েকটি প্রতিবেদন আমরা দেখে এলাম। প্রথমেই আসতে চাই তথ্য উপদেষ্টার বক্তব্য প্রসঙ্গে। বিএনপির কথার সুর হাসিনা সরকারের সঙ্গে মিলে যাচ্ছে। নির্বাচন নিয়ে বিএনপির সঙ্গে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের টানাপোড়েনের মাঝে তথ্য উপদেষ্টার এমন ধরনের বক্তব্যকে বিশ্লেষকরা কিভাবে দেখছেন? ধন্যবাদ সুরভি। আমি প্রথমে শুরুতে বলতে চাই যে বিএনপি মহাসচিব যে কথাটি বলেছেন, যে পরিস্থিতি দেশে বিদ্যমান, যে পরিস্থিতি আপনি জানেন, যে সেই বিষয়ের আলোকে বিএনপি মহাসচিব বলেছেন যে এই ধরনের যদি চলতে থাকে তাহলে সরকারের নিরপেক্ষতা নিয়ে একটি প্রশ্ন আসবে এবং সেই ক্ষেত্রে নির্বাচনকালীন একটি নিরপেক্ষ সরকার প্রয়োজন হতে পারে। তো এরই প্রেক্ষিতে মূলত আপনি যে কথাটি বললেন যে তথ্য উপদেষ্টার যে বক্তব্য রয়েছে তারা সেই বক্তব্যগুলো উপস্থাপন করেছেন। তো এখানে বিএনপি যে কথাটি বলছে যে আপনি জানেন জুলাই আগস্টের গণঅভ্যুত্থানের প্রায় 6 মাস, তো এই সময়টাতে এসে যে সংস্কারের যে বিষয়টি রয়েছে, সংস্কার বিএনপি বরাবরই বলছে সংস্কার একটি চলমান প্রক্রিয়া এবং এই চলমান প্রক্রিয়া চলমান থাকবে। কিন্তু মূলত এখন যে বিষয়টি রয়েছে যে সেটি হচ্ছে যে জনদুর্ভোগ, জননিরাপত্তা, দ্রব্যমূল্য সব বিষয় মিলিয়ে এই ধরনের বিষয়গুলোকে বিএনপি অগ্রাধিকার ভিত্তিতে দেখছেন এবং বিএনপি মনে করছেন অন্তর্বর্তী সরকারেরও সেটি অগ্রাধিকার ভিত্তিতে দেখা উচিত। নইলে শুধু সংস্কার কার্যক্রমের বিষয়ে জনগণের বিভিন্ন প্রশ্ন আসতেই পারে, বিএনপি এটি মনে করছে। এবং বিএনপি আরও মনে করছে যে যেহেতু গেল 15 বছর ভোটবিহীন যে বিষয়টি ছিল বা ভোট জনগণের যে রাজনৈতিক অধিকার ভোট সেটি প্রয়োগ করতে পারেনি, তো বিএনপি মনে করছে যে এই সময়টা এসে জনগণের সেই রাজনৈতিক অধিকার ফিরে পাবে এবং তারা ভোটের মাধ্যমেই জনপ্রতিনিধি নির্বাচিত করবে। তো সেই মতের টানাপোড়েন থেকেই আপনি বললেন বিএনপি মহাসচিব এবং তথ্য উপদেষ্টার যে বক্তব্য রয়েছে সেটি উত্থাপিত হয়েছে। সাব্বিরও, যেখানে আরেকটি জিনিস, যে নতুন দল গঠন নিয়ে যে বিতর্কের সৃষ্টি হয়েছে, এ নিয়ে আসলে তারেক রহমানের বক্তব্যে আর কি কি উঠে এলো? ধন্যবাদ সুরভি। বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যেটি বলেছেন সেটি আপনি প্রতিবেদনে দেখেছেন, বা সেটি হচ্ছে যে তরুণরা নতুন রাজনীতিতে
আসবে, এটা স্বাভাবিক, বা নতুন দল গঠন হবে যেটিকে বিএনপি স্বাগত জানাবে, এটি গণতান্ত্রিক নিয়ম। বিভিন্ন রাজনৈতিক দল থাকবে, ভিন্ন মত থাকবে, বিভিন্ন রাজনৈতিক দলের মত থাকবে, সেই বিষয়ে বিএনপি স্বাগত জানাবে। কিন্তু যে বিষয়টি এসেছে যে অন্তর্বর্তীকালীন সরকার বা সরকারের ক্ষমতা বা রাষ্ট্রীয় ও প্রশাসনিক ক্ষমতার অপব্যবহার করে যদি কোনো রাজনৈতিক দল গঠন করা হয় বা সেটাকে সাহায্য সহযোগিতা করা হয় বা সেটা যদি গোপনেও করা হয়, তাহলে দেশের মানুষ এই দায়িত্বরত সরকার নিয়ে হতাশা প্রকাশ করবেন এবং দেশের মানুষ এটা মেনেও নেবে না বা বিভিন্ন রাজনৈতিক দলও তা মেনে নেবে না। যেটি আমি যদি আপনাকে একটু বলি যে নাগরিক ঐক্য সভাপতি মাহমুদুর রহমান মান্নাও কিছুক্ষণ আগে বলছিলেন যে এই বিএনপি যে কোনো রাজনৈতিক দলকে স্বাগত জানায়, কিন্তু রাষ্ট্রীয় ক্ষমতার অপব্যবহার করে কোনো দল যদি গঠন করা হয় বা সেই ধরনের উদ্দেশ্য থাকে, তাহলে এই উদ্দেশ্য প্রণোদিত বিষয়টিকে বিএনপি মেনে নেবে না। জি, এবং এই ঘটনার প্রসঙ্গেই বলা হয়েছে যে অন্যান্য সম্ভাবনা দলগুলো এবং রাজনৈতিক বিশ্লেষকরাও বলছেন যে দূরত্ব না বাড়িয়ে আলোচনায় বসা উচিত বিএনপি ও সমন্বয়কদের। সেই ধরনের কি কোনো আভাস পাওয়া যাচ্ছে কিনা? সুরভি, বরাবরই বিএনপি সহ সমমনা দলগুলো বলে আসছে বা রাজনৈতিক বিভিন্ন সংলাপ চলছে অন্তর্বর্তী সরকারের সাথে, সকল রাজনৈতিক দলের ঐকমত্যের ভিত্তিতেই সংস্কার প্রক্রিয়া সম্পন্ন হবে এবং বিএনপির যেটি বক্তব্য সেটি হচ্ছে যে ন্যূনতম সংস্কার শেষ করে নির্বাচনের জন্য যে সংস্কার দরকার সেটি শেষ করেই নির্বাচনের পথে যাওয়া উচিত। যেহেতু দেশে এখন সংকট বাড়ছে, বিএনপি যেটি অভিযোগ করছে যে দেশের কোনো ব্যবস্থাই এখন পর্যন্ত সেভাবে জনগণের চাহিদা মতো আসে নেই, তো সেই ক্ষেত্রে এই ধরনের সংকট যদি মোকাবেলা করতে হয় বা সংকট যদি দূর করতে হয় তাহলে একটি নির্বাচিত সরকার দরকার। তো সেই ক্ষেত্রে অবশ্যই সংলাপের মাধ্যমে সংস্কার এবং সেখান থেকে নির্বাচন দ্রুত তার তাগিদ দিচ্ছে বিএনপি। সৌরভে, নিশ্চয়ই। সাব্বির, অসংখ্য ধন্যবাদ আপনাকে বিস্তারিতভাবে ব্যাখ্যা করার জন্য। এবার ডিবিসি নিউজের বিশেষ আয়োজন মহানগর রাজনীতির হালচাল। আজ থাকছে রংপুরের রাজনীতির খবরাখবর। পরিবর্তিত সময়ে নতুন মোড়ে রংপুরের রাজনীতি। জাতীয় পার্টির ঘাঁটিতে দুর্গ গড়তে মরিয়া জামায়াতে ইসলামী প্রার্থিতা ঘোষণা দিয়ে তৎপর ইসলামী আন্দোলনও। এদিকে দ্বন্দ্বকোন্দল না থাকায় দলীয় নির্দেশনায় মাঠ গোছাতে ব্যস্ত বিএনপি, আর প্রেসার গ্রুপ হিসেবে কাজ করছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। অন্যদিকে নিজ এলাকায় অনেকটা কোণঠাসা জাতীয় পার্টি। 5ই আগস্ট সরকার পতনের পর থেকেই সরব রংপুর মহানগরের রাজনীতি। নিজ দুর্গে দুর্বল জাতীয় পার্টি এখন অনেকটাই নিশ্চুপ থাকলেও তৎপরতা বাড়িয়েছে বিএনপি, জামায়াত ইসলামী আন্দোলন সহ অন্যান্য রাজনৈতিক দলগুলো। গেল সিটি কর্পোরেশন নির্বাচনে 57,000 ভোট পেয়ে দ্বিতীয় হওয়া ইসলামী আন্দোলনের নেতা আমিরুজ্জামান পিয়ালকে দল থেকে রংপুর 3 আসনের প্রার্থী হিসাবে ঘোষণা দিয়েছে। এরই মধ্যে মাঠ গুছিয়ে গণসমাবেশ করে নির্বাচনের জন্য পুরোপুরি প্রস্তুত তারা। দায়িত্বের জন্য আমরা লালায়িত নই, এজন্যই আমাদের কোনো অন্তর্কলহ নাই, আমাদের মধ্যে কোনো গ্রুপিং লবিং কোনো কিছুই নেই। আলহামদুলিল্লাহ, আমরা যেখানেই গেছি সেখানেই গণমানুষের সাড়া আছে। আশা করছি ইনশাল্লাহ আমরা একটা বৈপ্লবিক একটি পরিবর্তন আমরা আনতে পারব। এদিকে ৮-৮ বেঁধে ঐক্যবদ্ধভাবে মাঠে আছে বিএনপি। তৃণমূলের শক্তি বাড়াতে নিয়মিত সময় দিচ্ছেন কেন্দ্রের নেতারা। প্রার্থিতার প্রতিযোগিতায় প্রাধান্য না দিয়ে রংপুরে ঘাঁটি বাঁধাই এবার দলটির মূল লক্ষ্য। তবে রংপুর 3 আসনে সম্ভাব্য প্রার্থী হিসেবে মহানগরের আহ্বায়ক শামসুজ্জামান সামু ও জেলা কমিটির সদস্য সচিব আনিসুর রহমান লাকুর তৎপরতা চোখে পড়ার মতো, যদিও এখনও ডামাডোল শুরু হয়নি রংপুর 1 আসনে। আমি মনে করি যে এখন আমরা অনেক শক্তিশালী এবং আগামী নির্বাচন হবে, সেই নির্বাচনে আমরা যাতে জয়লাভ করতে পারি তার জন্য যত কর্মকাণ্ড করা উচিত, সামাজিক, রাজনৈতিক, দলীয় যতটুকু আছে আমরা সে ব্যাপারে ব্যবস্থা নিচ্ছি। এদিকে সরকার পতনের পর থেকে ঘন ঘন রংপুর অঞ্চল সফর করছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। সম্প্রতি দলটির বেশ কয়েকটি বড় জমায়েতই জানান দিচ্ছে জাতীয় পার্টির দুর্গ দখলে তৎপর তারা। তবে দলের নেতাদের দাবি, দলীয় কর্মতৎপরতার পাশাপাশি নির্বাচনকে প্রাধান্য দিচ্ছেন তারা। আসলে আমাদের কাজের মধ্যেই জনসম্পৃক্ততা, জাতি গঠনে ভূমিকা রাখছে জামাতের রাজনীতিতে কোনো কোন্দল নাই, জামাতের রাজনীতিতে কোনো লোক দেখানো কোনো কাজ নাই, জামাতের রাজনীতিতে নেতৃত্বের খায়েশও নাই।
শুরু থেকেই জাতীয় পার্টিকে ফেসিবাদের দোসর আখ্যায়িত করা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বেশ সরব রংপুরে। নানা কর্মসূচিতে মহানগরে জমজমাট পদচারণা থাকলেও আপাতত কোনো দলীয় কর্মকাণ্ড চালাচ্ছে না তারা। এখন পর্যন্ত আমরা ওয়ার্ড থানায় এ ধরনের কমিটি গঠন প্রক্রিয়া শুরু করিনি। যদি অচিরেই বা দেশের প্রয়োজনে যদি কখনো আমাদের এরকম আরও আসলে বেশি স্টুডেন্টকে একত্রিত করা বা জিনিসগুলোকে আরও অর্গানাইজ করার জন্য যদি এরকম প্রয়োজন পড়ে আমরা অবশ্যই করবো ইনশাআল্লাহ। আর পরিস্থিতি পর্যবেক্ষণের পাশাপাশি নির্বাচনের জন্য প্রস্তুত হচ্ছে জাতীয় পার্টি। নেতারা বলছেন মাঠ ধরে রাখতে সরব তারা। যেহেতু আমরা একটা নিবন্ধিত রাজনৈতিক দল, সামনের যে কোনো নির্বাচনের তফসিল হলে সেখানে আমরা নির্বাচনে অংশগ্রহণ করব, তার জন্য আমাদের প্রস্তুতি চলছে। জাতীয় পার্টি একবারে পিছায় নাই, আমরা নিজের যেখানে আমাদের সম্ভাব্য ক্যান্ডিডেটগুলো আছে সেখানে দলকে কিভাবে সংগঠিত করা যায়, আরও উজ্জীবিত করা যায় সে বিষয়ে আমরা কাজ করতেছি। মহানগরের অভ্যন্তরে থাকা রংপুর 1 ও রংপুর 3 আসন 1986 থেকে টানা দখলে ছিল জাতীয় পার্টির। পরিবর্তিত সময়ে সবার দৃষ্টি এখন এই 2 আসনের দিকে। মাজেদ মাসুদ, ডিবিসি নিউজ, রংপুর। 17 বছরের রাজনৈতিক মামলা প্রত্যাহার হলেও আদৌ কি শেষ হবে সেসব মামলার বিচার কাজ? এমন প্রশ্ন খোদ আইনজীবী ও রাজনৈতিক বিশ্লেষকদের। প্রতিহিংসা এবং অনৈতিক ফায়দা হাসিলের উদ্দেশ্যে করা এসব মামলার নেপথ্যে রয়েছে রাজনৈতিক সংশ্লিষ্টতা, অভিযোগ আইনজীবীদের। আর রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে অভিযুক্ত দলের নেতাদের। সম্প্রতি 5 আগস্টের আগে করা 25 জেলায় প্রায় 2500 রাজনৈতিক মামলা প্রত্যাহারের সিদ্ধান্ত নেয় অন্তর্বর্তী সরকার। 25টি জেলায় 2500-এর বেশি মামলাকে গায়েবী মামলা হিসাবে আইডেন্টিফাই করতে পেরেছি। তবে 5 আগস্ট পরবর্তী সময় শুধুমাত্র ঢাকায় হয়েছে প্রায় 350 মামলা। আর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জুলাই আগস্ট গণহত্যার বিচার শুরুর পর গণহত্যার অভিযোগে 173টি, গুমের 82টি, হেফাজতের 4টি এবং পিলখানায় 1টি সহ মোট জমা পড়েছে 273টি অভিযোগ। তদন্ত সংস্থা জানায় জমা পড়া অভিযোগে অভিযুক্ত প্রায় 2500। অধিকাংশ মামলার আসামি শেখ হাসিনা। অভিযুক্তদের সংখ্যায় ভারী এসব মামলার তদন্তে অপরাধের গভীরতা মুখ্য বিষয় বলে মনে করেন ট্রাইব্যুনালের প্রসিকিউশন অ্যাডমিন গাজী MH তামিম। ট্রাইব্যুনালের বাইরে সাধারণ আইনে বা দণ্ডবিধিতে যে একাধিক মামলাগুলো হয়েছে, আমরা জানতে পেরেছি যে এর মধ্যে বেশ কিছু মামলা করে কিছু সুবিধাভোগী লোক মানুষকে হয়রানি করার চেষ্টা করছে। এই অফেন্সের হ্যাভিওয়েটটা ডিপেন্ডস করে গ্র্যাভিটি অফ দি অফেন্স। যদি কোনো পুলিশ স্টেশন বা কোনো কোর্ট এরকম একই ঘটনায় এরকম অভিযোগ পায়, আসামিরই উচিত সেটাকে কোর্টের নলেজে নেওয়া। কোর্টের নলেজে নিলেই কোর্ট এটাকে সবগুলোকে একটা তদন্তকারী কর্মকর্তা নিয়োগ করে তাকেই তদন্ত করতে বলবে। আর একই ঘটনায় একাধিক মামলার নেপথ্যে স্বার্থের দ্বন্দ্ব অন্যতম হাতিয়ার বলে মত দেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি। 5 আগস্টের পর মামলা হচ্ছে, কিছু কিছু জায়গার মধ্যে মামলার মধ্যে কিছু মিথ্যা অভিযোগ আনছে এবং একটা যারা রাজনীতি করে না, ব্যবসায়ী, তাদের উদ্দেশ্য যেভাবে অনেকে ঢুকাচ্ছে, এইটা খুব খারাপ। এগুলো গায়ে মামলা আমি মনে করি। প্রথমত গায়ে মামলা হবে কেন? আমি মনে গায়ে মামলা, সে মামলা যদি কোর্ট কাছারি চলে, এটা কোর্ট কাছারি ন্যায় বিচার পরিপন্থী এবং একটা কলঙ্ক আমি মনে করি। আর শত শত ব্যক্তিকে আসামি করে করা এসব মামলার নেপথ্যে কারা ভূমিকা রাখছে সেই বিষয়েও পাল্টাপাল্টি অভিযোগ আছে আইনজীবীদের মাঝে। নর্মালি তো মামলাটা বাণিজ্যের করার কথা পুলিশ, কিন্তু এটা একটা খুব ইন্টারেস্টিং খবর যে এখানে কিন্তু ম্যাক্সিমামটা আর পুলিশ করতে পারে না এবার, কারণ পুলিশ ছিল অসহায়। এটা কিন্তু বিভিন্ন থানা ওয়াইজ যারা লিডারশিপ আছে, বিশেষ করে পরিবর্তনের সঙ্গে যারা জড়িত ছিল, আপনার বিএনপি বলেন বা অন্যান্য ছাত্র আপনার যারা আছেন তারা বলেন, তারা মূলত এটা লিড করেছেন কোন থানারটা কে করবেন, ওই জন্য এলাকা ভিত্তিক এটা হয়েছে। আমার কষ্ট হয় ওইখানটাই যে বর্তমানে স্বৈরাচার চলে যাওয়ার পর যে সরকার আছে, সেই সরকারের আমলেও আমরা লক্ষ্য করছি মিডিয়ার মাধ্যমে এবং অন্য উপায় একটা শ্রেণী বিএনপির চরিত্র হননের জন্য খুব ব্যস্ত। যে বিএনপির বিরুদ্ধে যে অভিযোগটা করছে এটা উদ্দেশ্য প্রণোদিত, মিডিয়াকে ব্যবহার করে বিএনপির ইমেজকে মেলাইন করার যে দীর্ঘ একটা প্রচেষ্টা, তা এখনো চলমান। 43 লাখ মামলা জটে ভারাক্রান্ত বিচার বিভাগের গতিশীলতা ফেরাতে সরকারকে নতুন করে ভাবার পরামর্শ দেন আইন বিশেষজ্ঞরা। মিজান আহমেদ, ডিবিসি নিউজ, ঢাকা। বিগত 17 বছরের রাজনৈতিক মামলা প্রত্যাহার হলেও আদৌ কি শেষ হবে সেসব মামলার বিচার কাজ? এ নিয়ে রয়েছে বিশেষজ্ঞ আইনজীবী সহ প্রসিকিউশনের নানান মত। এসব নিয়েই আরও বিস্তারিত জানার চেষ্টা করব। আমাদের সাথে বার্তা কক্ষ থেকে যুক্ত হয়েছেন সিনিয়র রিপোর্টার মিজান আহমেদ। মিজান আহমেদ, প্রথমেই জানতে চাই কোন ধরনের মামলাকে গায়েবী মামলা বলা হয়?
আপনার প্রশ্নের ধারাবাহিকতায় দুটো মামলার ঘটনা আপনাকে বলতে চাই। সেটা হচ্ছে একটা হচ্ছে রবি দাস আর একটা হচ্ছে রুবেলের হত্যা মামলা। রবি দাসের মামলাটি হচ্ছে কিশোরগঞ্জ মডেল থানায় দায়ের করা হয় এবং এটা 5 আগস্ট পরবর্তী সময়, যেখানে বলা হয় যে 18ই জুলাই রবি দাসকে 20-25 জন লোক নির্মমভাবে পিটিয়ে হত্যা করে এবং সেই পিটিয়ে হত্যার পর তারা শেখ হাসিনা সহ 668 জনকে কিন্তু আসামি করে মামলা দায়ের করে। পরবর্তীতে তদন্ত করতে যে গণমাধ্যম কর্মীরা রবি দাসের যে ভাই কাঞ্চন দাসের সাথে কথা বলে এবং কাঞ্চন দাস যেমন গণমাধ্যম কর্মীদের জানিয়েছে যে রবি দাস 18ই জুলাই নয়, রবি দাস 19শে জুলাই শ্বাসকষ্টে তার নিজ বাসায় মারা যায়। এই যে মামলাটি, এই মামলাটি হচ্ছে গায়েবী মামলার একটি উদাহরণ। যদি আরেকটি কথা আপনার মাধ্যমে জানাতে চাই যে আমাদের যেমন অলরাউন্ডার, বিশ্ববিখ্যাত অলরাউন্ডার সাকিব আল হাসান, তিনি যখন কানাডাতে গ্লোবাল টি20তে পারফর্ম করতেছিলেন, ঠিক সেই সময় কিন্তু 5 আগস্টের রুবেল হত্যা মামলায়, আদাবর থানা করা মামলায় তাকে 18 নম্বর আসামি, এজাহার নামীয় আসামি করা হয় এবং সেখানে সেই মামলায় বলা হয়েছিল যে 5 আগস্ট রুবেল গুলিবিদ্ধ হন পুলিশের গুলিতে এবং 2 দিন হাসপাতালে ভর্তি থাকার পর 7 আগস্ট তিনি মারা যান। এই যে মামলা, এই মামলাগুলোকে মূলত আসলে গায়েবী মামলা বলা হয়। একদম পরিষ্কার। প্রত্যাহার করা যে মামলার বিচার কাজ নিয়ে শঙ্কার সৃষ্টি হয়েছে, আমরা বলেছি প্রতিবেদনে, আসলে কি কি চ্যালেঞ্জের কথা বলছেন বিশ্লেষকরা বা বিশেষজ্ঞরা? সরকার 4টি ক্যাটাগরিতে আসলে এই মামলাগুলোকে গায়েবী হিসেবে ডিটেক্ট করেছে। সরকারের বক্তব্য যদি, আসিফ নজরুলের বক্তব্য যদি স্পষ্ট হতো বুঝে থাকে, সেক্ষেত্রে তিনি যেমনটি বলেছেন, প্রথম ক্যাটাগরিতে ছিল যে এই মামলাগুলো কি পুলিশ করেছে কিনা। দ্বিতীয় ক্যাটাগরিতে ছিল যে এই মামলাগুলো ছিল পুলিশের উপর হামলা এবং সরকারি কাজে বাধা দান। তৃতীয়ত ছিল যে এই মামলাগুলোতে হাজার হাজার ব্যক্তিকে অজ্ঞাত আসামি করা হয়েছে এবং চতুর্থত ছিল যে এই মামলাগুলো কোনো রাজনৈতিক সমাবেশের পূর্ব এবং পরে। এই 4টি ক্যাটাগরিতেই কিন্তু সরকার এই গায়েবী মামলাগুলো ডিফাইন করেছে। তবে সেন্ট্রাল পেন্ডুরা বক্স থেকে কিছু হয়নি, এগুলো পেরিফেরিয়াল সেকশন থেকে হয়েছে, অর্থাৎ মাঠ এবং প্রান্তিক পর্যায়ে যেই গণমাধ্যম কর্মীদের অনুসন্ধান, সেই অনুসন্ধানের আলোকে আইন বিশেষজ্ঞরা বলছেন যে কেন্দ্রীয়ভাবে কিন্তু এই ভুয়ো মামলার ক্ষেত্রে কিন্তু আসলে কেউ কোনো নির্দেশনা দিচ্ছে না। প্রান্তিক পর্যায়ে যারা থাকছেন তারাই কিন্তু তাদের বিভিন্ন উদ্দেশ্য চরিতার্থ করার জন্য মামলাগুলো করছেন, যেটি সামগ্রিকভাবে মামলাগুলোর উপর একটি নেতিবাচক ভাবমূর্তি সাধারণ মানুষের মধ্যে তৈরি করছে। এবং সাথে কিন্তু এও বলা হচ্ছে আসামির পরিচয় ও সংখ্যা না দেখে অপরাধের গভীরতা দেখতে এবং এ ধরনের মামলা উদ্দেশ্য প্রণোদিত। তাহলে কি সরকারের পালাবদলের সাথে সাথে মামলা এবং আসামিও পাল্টেছে? আপনি যেমনটি জানতে চাচ্ছিলেন, আসলে প্রথম যখন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে বলা হলো যে এই যে এই টার্গেটেড কিলিং, এই যে নির্দিষ্টভাবে একটি জনগোষ্ঠীকে হত্যা, যেটাকে জেনোসাইড হিসেবে তারা ডিফাইন করেছে এবং সেই ধারাবাহিকতায় বিভিন্ন থানায় যে মামলাগুলো হচ্ছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে এক্সপ্লেনেশন দেওয়া হলো এই মামলাগুলো করার এখতিয়ার রয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। তারপরে কিন্তু যে 300-350 মামলাটি বিভিন্ন থানায় হচ্ছে, এরপর মামলার ফ্লোটা কিন্তু ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল অ্যাক্টের আইনের দিকে চলে আসলো এবং এখানে তখন কিন্তু 273টি অভিযোগ জমা পড়লো এবং সেই অভিযোগের ক্ষেত্রে দেখলাম যে বিশাল কলেবরের আসামির সংখ্যা এবং সেই ক্ষেত্রে কিন্তু রাষ্ট্রপক্ষ থেকে যেটি জানিয়েছে যে তারা গ্র্যাভিটি অফ দ্য অফেন্স, অর্থাৎ অপরাধের গভীরতা বিচারে নিচ্ছেন এবং সেটা তদন্ত করতে যে যাদের সংশ্লিষ্টতা পাচ্ছেন তাদেরকেই তারা আসামি হিসেবে অভিযুক্ত করবেন। এখানে আসামিদের পরিচয় কিংবা সংখ্যা কোনো কিছু তারা বিবেচনার মধ্যে আনতেছেন না। তাহলে এই যে শত শত ব্যক্তিকে আসামি করে করা এসব মামলার নেপথ্যে কারা ভূমিকা রাখছে? মামলা করেন কারা? মামলা করেন যারা প্রভাব প্রতিপত্তিতে অনেক শক্তিশালী, তারাই কিন্তু মামলা করেন। 5 আগস্ট পরবর্তী সময়ে যারা প্রভাব প্রতিপত্তিতে শক্তিশালী তারাই কিন্তু মামলাগুলো করছেন এবং সেই মামলাগুলোর ধারাবাহিকতায় কিন্তু এই মামলাগুলোর সংখ্যা বাড়ছে। আপনার মনে রাখতে হবে আমাদের বিচার বিভাগে কিন্তু এখন প্রায় 44 লাখ মামলা জটে ভারাক্রান্ত। অতএব সেক্ষেত্রে এই যে নতুন মামলার যেই একটি জট তৈরি হচ্ছে, সেটি কিন্তু আমাদের বিচার বিভাগের যে বিচারের যে গতিশীলতা তাকে আরো স্তমিত করে দেবে। এটা একটা বড় চ্যালেঞ্জ। এমন অবস্থায় মিজান, বিচার প্রক্রিয়া প্রশ্নবিদ্ধ হওয়ার কোনো সুযোগ আছে কিনা জানতে চাই আপনার কাছে। বিচার প্রক্রিয়া প্রশ্নবিদ্ধ হওয়ার সুযোগ নেই, এটা আমার মত। এর কারণটা হচ্ছে বিচার প্রক্রিয়া বলতে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের মধ্য দিয়ে কিন্তু বিচার প্রক্রিয়া শুরু হয়। সেক্ষেত্রে চার্জ ফ্রেমের আগে, অর্থাৎ অভিযোগ গঠনের আগে কিন্তু আপনি তাকে আসামিও বলতে পারেন না। আদালতের ভাষায় কিন্তু আপনার তাকে বলতে হবে অ্যাকিউজড, অর্থাৎ অভিযুক্ত। অতএব যখন আপনারা দেখতে হবে যে আদালত কতটুকুভাবে কয়জনকে সুনির্দিষ্ট অভিযোগে বিচার প্রক্রিয়ায় সংশ্লিষ্ট করেছে, তারপরে বলা যাবে যে আসলে বিচার প্রক্রিয়ায় প্রশ্নবিদ্ধ হচ্ছে কিনা। অতএব বিচারটা শুরু হওয়ার আগ পর্যন্ত এই কিন্তু এদের কিন্তু আমরা অভিযুক্ত বলবো, আসামি বলার সুযোগ নেই। আর বিচার শেষ হওয়ার পরই আসলে বিচার প্রক্রিয়া প্রশ্নবিদ্ধ কিনা সে বিষয়ে মূল্যায়ন করা যাবে। একদম পরিষ্কার। মিজান আহমেদ, অসংখ্য ধন্যবাদ আপনাকে বিস্তারিতভাবে ব্যাখ্যা করার জন্য। পর্যটকের ঢল নেমেছে কক্সবাজারে। ভরা পর্যটন মৌসুমের পাশাপাশি ছুটির দিনে লাখো পর্যটকের পদচারণায় আনন্দ উচ্ছ্বাসের নগরীতে পরিণত বিশ্বের দীর্ঘতম সৈকতের নগরী কক্সবাজার।
পর্যটকদের বাঁধ ভাঙা আনন্দের ঢেউ যেন আছড়ে পড়েছে বালিয়াড়ির সৈকতে। শীতে প্রকৃতির সৌন্দর্য উপভোগ ও অবসাদ কাটাতে সাগর নন্দিনী কক্সবাজারে ছুটে গিয়েছেন পর্যটকেরা। কক্সবাজার সমুদ্র সৈকতের সুগন্ধা পয়েন্ট। তিল ধারণের ঠাঁই নেই সৈকতে কবিতা চত্বর থেকে কলাতলি পয়েন্ট পর্যন্ত 3 কিলোমিটার এলাকা জুড়ে। পর্যটন মৌসুমের পাশাপাশি সাপ্তাহিক ছুটিতে নানা প্রান্ত থেকে ছুটে এসেছেন ভ্রমণ পিপাসুরা। সাগরের নীল জলরাশি আর বিস্তৃত বালিয়াড়ি সৈকতের সবখানে বইছে পর্যটকদের আনন্দ উচ্ছ্বাসের ঢেউ। পর্যটকদের কেউ ঘোড়ায়, কেউ বিচ বাইকে চড়ে, কেউ বিস্তৃত সৈকতে ঘোরাঘুরি করে, আবার কেউ সাগর জলে জেট স্কিতে চড়ে আনন্দ উপভোগ করছে। অনেকে যান্ত্রিক জীবনের অবসাদ কাটাতে সাগরের শীতল লোনা জলে গোছলে মেতেছেন। পর্যটকরা বলছেন, শীতে প্রকৃতির মোহনীয় অপরূপ সৌন্দর্য উপভোগে অবসাদ কাটাতে সাগর নন্দিনী কক্সবাজারে ছুটে এসেছেন। এটা আমরা গর্ব করতে পারি যে আমাদের বাংলাদেশের এত সুন্দর একটা জায়গা আছে যেখানে আমরা প্রতি বছর আসলেও আমাদের কখনোই তৃপ্তি হয় না। বিয়ের পর এবারই প্রথম আসছি, দেশে অনেক ভালো লাগতেছে, অনেক লোকজন আছে। আমাদের থেকে অনেক ভালো লাগছে, বাচ্চারাও অনেক আনন্দ পাচ্ছে, আমাদেরও পছন্দ, বাচ্চাও পছন্দ করে। 5.5 শতাধিক হোটেল মোটেলের 80% বেশি কক্ষ বুকিং রয়েছে। রমজান শুরুর আগ পর্যন্ত এই চিত্র অব্যাহত থাকবে বলে জানান ব্যবসায়ীরা। এবারে অন্যান্য বছরের তুলনায় সর্বোচ্চ পরিমাণ পর্যটক কক্সবাজারে এসেছে এবং এখনও পর্যটকরা রয়েছে। বিশেষ করে আজকে প্রায় 70 থেকে 80% হোটেলের রুমগুলো বুকিং রয়েছে। পর্যটকদের নিরাপত্তার পাশাপাশি হয়রানি রোধে সার্বিক ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ট্যুরিস্ট পুলিশ। বাংলাদেশের পর্যটক তথা বিভিন্ন দেশ থেকে আগত পর্যটকদের সার্বিক নিরাপত্তা আমরা প্রদান করে থাকি। আমরা এখানে বেশ কয়েকটা পয়েন্টে আমরা সার্বিক নিরাপত্তা নিয়োজিত আছি। সমুদ্র সৈকত ছাড়া পর্যটকরা ঘুরছেন ইনানি ও পাটোয়ার টেকের পাথরের সৈকত, প্রবালদ্বীপ, সেন্ট মার্টিন, হিমছড়ি ঝর্ণা, রামুর বৌদ্ধবিহার, ভয়েসখালীর আদিনাথ মন্দির এবং শহরের বার্মিজ মার্কেট সহ বিনোদন কেন্দ্রগুলো। ডিভিসি নিউজ ডেস্ক। বাংলাদেশ প্রিমিয়ার লিগে 2 দিন বিরতি দিয়ে আগামীকাল থেকে ঢাকায় শুরু হতে যাচ্ছে আসরের শেষ পর্ব। মিরপুরে দিনের প্রথম ম্যাচে দুপুর 1:30টায় ফরচুন বরিশাল মুখোমুখি হবে টেবিলের তলানিতে থাকা সিলেট স্ট্রাইকার্সের। আর সন্ধ্যায় টেবিল টপার রংপুর লড়বে রাজশাহীর বিপক্ষে। ম্যাচ শুরু সন্ধ্যা 6:30টায়। বিপিএলে চট্টগ্রাম পর্ব শেষে প্লে অফ নিশ্চিত রংপুর রাইডার্সের। 9 ম্যাচের 8টাতেই জিতে প্লে অফ নিশ্চিত রংপুর রাইডার্সের। পয়েন্ট টেবিলের 4-এ থাকা খুলনা এগিয়ে আছে চতুর্থ দল হিসেবে পরের রাউন্ডে যেতে। ওদের পরে 5-এ থাকা রাজশাহীরও সুযোগ আছে, তাই রংপুরের বিপক্ষে জয়ের আশা রাখছে দুর্বার রাজশাহী। টানা 8 ম্যাচ জয়ের পর এই রাজশাহীর কাছেই থেমেছিল রংপুরের জয়রথ। এদিকে ফরচুন বরিশাল আর চিটাগং কিংসেরও প্রায় নিশ্চিত পরের রাউন্ড। খেলাটা হবে মূলত 4th প্লেস নিয়ে, তবে তলানির 2 দল ঢাকা ও সিলেটের বিদায় ঘণ্টা প্রায় নিশ্চিত। সিলেটের বরিশালের বিপক্ষে ম্যাচটা কেবলই নিয়ম রক্ষার্থের। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নির্বাহী কমিটির সভা শেষে কথা বলছেন বিসিবির কর্মকর্তারা। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। প্লেয়ারদের ইয়ের কিছু নেই, উই উইল অ্যাড্রেস ইট। মাহমুদ বলেন, বেসিক্যালি এটা নিয়ে আমাদের বেশ ডিটেল আলাপ আলোচনা হয়েছে এবং আমরা সব কিছু ওপেনলি ডিসকাস করেছি। এবং যেটা বললেন ইফতেখার রহমান সাহেব, যে এ ব্যাপারে ইমিডিয়েট যে ডিসিশনগুলো সেটার ব্যাপারে বিপিএল গভর্নিং কাউন্সিল এবং মালিকানার মধ্যে আগামী 48 ঘন্টার মধ্যে সকলকে নিয়ে আমরা করব, যাতে এটা ক্লিয়ার থাকে। আমার কাছে মনে হয়েছে যে বেশ কিছু দূরত্ব তৈরি হয়েছে, সেই দূরত্বগুলোকে আমরা ক্লোজ করব এবং প্লেয়ারদেরকে সম্পূর্ণভাবে আশ্বস্ত রাখা দরকার, কারণ এটা যেভাবে এটাকে কন্ট্রাকচুয়াল অব্লিগেশন আছে সেই অব্লিগেশনগুলো মিট করা হবে। আর বাকি হচ্ছে রেগুলার। রেগুলেটেড কিছু জিনিস রয়েছে। আমরা বিকেএসপির সাথে একটা এগ্রিমেন্ট করেছি এই মাঠগুলো ব্যবহার করার জন্য আরও 10 বছরের জন্য আমরা এটা বর্ধিত করেছি, গ্রাউন্ড নম্বর 3 and 4, যাতে করে আমরা এই মাঠগুলো ব্যবহার করতে পারি। কারণ আপনি জানেন যে ঢাকা ক্রিকেট এই গ্রাউন্ডগুলোর উপরে এবং বাংলাদেশের ক্রিকেটগুলো বিকেএসপির উপরে কিছুটা নির্ভরশীল। এছাড়া বিকেএসপিতে আমরা বেশ কিছু স্থাপনা ছিল আমাদের, যেগুলোকে আমরা রিপেয়ার করব। এখানে মানে ট্রেনিং ফ্যাসিলিটি তৈরি করব। আমাদের যে ড্রেসিং রুম এবং ট্রেনিং ফ্যাসিলিটিগুলো ছিল সেগুলোকে উন্নয়নের জন্য অর্থ বরাদ্দ করা হয়েছে, যাতে এখানে বিভিন্ন এজ গ্রুপ লেভেলেরও বা মহিলাদেরও আমরা যেন ট্রেনিংগুলো করতে পারি। কারণ এখানে আমাদের অ্যাকোমোডেশন ছিল, ওগুলো কমপ্লিট ছিল না, ওগুলোকে আমরা কমপ্লিট করব। তারপরে আম্পায়ার, এটা কোনটা? হ্যাঁ।
তারপরে কি হ্যাঁ আম্পায়ার্সের যেটা হয়েছে যে আমরা জিনিসটা হচ্ছে যে আপনারা অনেক দিন ধরেই জানেন যে আমরা কিছু মহিলা আম্পায়ারদের অ্যাপ্রুভ করেছিলাম বোর্ডে, ম্যাচ রেফারি অ্যান্ড 4টা মহিলা আম্পায়ার। তাদের আজকে আমরা এটাকে তাদের স্যালারি স্ট্রাকচার করে তাদের বিসিবি নির্বাহী সভা শেষে ব্রিফিং চলছে। আর এই ছিল সংবাদে এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। সঙ্গে থাকুন।